শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30। অবশেষে সর্বসম্মতিতে একটি চুক্তি হয়েছে। এতে বৈশ্বিক উষ্ণতা প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থ সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূলে থাকা জীবাশ্ম জ্বালানি নিয়ে সরাসরি কোনো কিছু বলা হয়নি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধের রূপরেখা নিয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় এই চুক্তি নিয়ে একমত নয় বলে জানিয়েছে ইউরোপের সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জোট EU। বিস্তারিত রিপোর্টে। চুক্তির বিষয়ে সমঝোতা না হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় গড়ায় COP30 সম্মেলনের আলোচনা। টানা 12 ঘণ্টার নিবিড় দর কষাকষির পর শনিবার সকালে চুক্তির ঘোষণা আসে। চুক্তিতে 194টি দেশ এবং স্বায়ত্তশাসিত অঞ্চল সম্মত হয়েছে। এবারের চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থ সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে জীবাশ্ম জ্বালানি রোধে কার্যত সমাধান দেওয়া হয়নি। এছাড়া বন নিধন বন্ধ করা নিয়েও রূপরেখায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা নিয়েও আরও গভীর মতভেদ তৈরি হতে পারে, যা এবারের সম্মেলনে স্পষ্ট হয়েছে। চুক্তিতে পৌঁছাতে যে বেশ ঘাম ঝরাতে হয়েছে তা COP30 সভাপতি আন্দ্রে কোরেয়া দো লোগোর কথাতেও সুস্পষ্ট। আমরা জানি আপনাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আরো বড় প্রত্যাশা ছিল। আমি বলছি না আমরা জলবায়ু লড়াইয়ে জিতেছি, তবে আমরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। চুক্তি হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হয়তো সম্ভব হবে। কলম্বিয়া, পানামা এবং উরুগুয়ের মতো ব্রাজিলের প্রতিবেশী দেশগুলো দো লোগোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন। জীবাশ্ম জ্বালানি পৃথিবীর উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী। এবারে যে চুক্তি হয়েছে তা স্পষ্টত বিজ্ঞানকে উপেক্ষা করে। এই চুক্তি সমর্থন করা যায় না। চুক্তির বিষয়ে একমত হয়নি ইউরোপীয় ইউনিয়নও। তবে অনেকে বলছেন জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা না থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বৃদ্ধির ঘোষণা COP30-র সবচেয়ে বড় অর্জন। জলবায়ু পরিবর্তনের কারণে ভুক্তভোগী 80টির বেশি দেশ ও অঞ্চল এবারের চুক্তিতে জ্বালানি তেল, কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা চেয়েছিল। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই দাবির পক্ষে ছিল, কিন্তু সৌদি আরব ও রাশিয়ার মতো শীর্ষ জীবাশ্ম জ্বালানি উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলো সম্মেলনের শুরু থেকে এই দাবির বিরোধিতা করে আসছিল। চৈতি সরওয়ার, ৭১। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আজ শুরু হয়েছে বার্ষিক G20 শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে জড়ো হতে শুরু করেছেন বিশ্ব নেতারা। তবে শ্বেতাঙ্গ নাগরিকদের উপর দমন পীড়নের অভিযোগে এই সম্মেলন বয়কট করছে যুক্তরাষ্ট্র। 2 দিনব্যাপী G20 সম্মেলনে মোট 42টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। তবে প্রতিষ্ঠাতা সদস্য হয়েও দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছেন দক্ষিণ আফ্রিকা সরকার শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যদিও দক্ষিণ আফ্রিকা এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। এদিকে ইউক্রেনের মিত্র দেশগুলো জানিয়েছে এবারের সম্মেলনে তারা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। গাজা ইসরায়েলি হামলায় শিশুসহ 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মাঝে গাজা সিটিতে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত হন, আহত হয়েছেন অন্তত 87 জন। আল শিফা হাসপাতালের পরিচালক জানান, ঘনবসতিপূর্ণ রিমাল মহল্লা এলাকায় চালানো ইসরায়েলি ড্রোন হামলায় একটি গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া কমপক্ষে 4টি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত 20 জন। দেইর আল বালা শহরে আরও একটি হামলায় 3 জন নিহত হয় এবং একই সময়ে নুসাইরাত শরণার্থী শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখনো পর্যন্ত 497 বার চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। আর গত 10 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 318 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে 788 জন।
ইরানের উত্তরাঞ্চলে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি বন ভয়াবহ দাবানলে জ্বলছে। এই আগুন নেভাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে তেহরান। ইরানের শীর্ষ পরিবেশ কর্মকর্তা জানিয়েছে, তাদের ডাকে সাড়া দিয়ে প্রতিবেশী দেশ তুরস্ক দাবানলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কয়েকটি অগ্নি নির্বাপন বিমান পাঠাচ্ছে। রয়টার্স জানায়, কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূল জুড়ে ছড়িয়ে থাকা হাইকারিনা বন এই দাবানলের হুমকির মুখে পড়েছে। এই বনটির উৎপত্তি ৫ কোটি বছর আগে। ২০১৯ সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী এই বনে ৩,২০০ প্রজাতির উদ্ভিদ আছে। ফুলের বৈচিত্র্যে এটি বিশ্বের একটি উল্লেখযোগ্য স্থান। স্থানীয় প্রাদেশিক প্রকৃতি সুরক্ষা ইউনিটের প্রধান জানিয়েছেন, অনুমোদিত শিকারীরা এই আগুন লাগিয়ে থাকতে পারে। ৫০ বছরের মধ্যে সবচেয়ে কঠোর অভিবাসন নীতি ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। অতিরিক্ত অভিবাসীর নিয়ন্ত্রণেই এই কঠোর পদক্ষেপ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। ইচ্ছে করলে কেউ আর সহজে যুক্তরাজ্যে স্থায়ী হতে পারবেন না। ইমিগ্রেশন নীতিতে কঠোর এই পরিবর্তন অনেক বৈধ অভিবাসীর জন্য স্থায়ী বসবাসের পথকে আরও দীর্ঘ, কঠিন এবং অনিশ্চিত করে তুলছে। ৫ বছরের জায়গায় ১০ থেকে ২০ বছর পর্যন্ত করতে হবে অপেক্ষা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। যুক্তরাজ্যে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে কঠোর ইমিগ্রেশন নীতি প্রস্তাব করেছে সরকার। নতুন ইমিগ্রেশন প্রস্তাবে অধিকাংশ ভিসাধারী ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার পরিকল্পনা করা হয়েছে। বেনিফিট গ্রহণকারীদের ক্ষেত্রে এই সময় হতে পারে ১৫ থেকে ২০ বছর। Starting point for settlement will move from 5 years to 10. To ensure this is earned, new criteria will be added, which will act as a disqualifying bar for those who do not meet them. Firstly, the applicant must have a clean criminal record. Secondly, they must speak English to A-level standard. Thirdly, they must have made sustained national insurance contributions. And finally, they must have no debt in this country. এছাড়া এনএইচএস কর্মী, উচ্চ আয়ের আবেদনকারী ও উদ্যোক্তাদের দ্রুত সেটেলমেন্ট হওয়ার সুযোগ আগের মতোই থাকবে। Those who work in a public service, including doctors, teachers, nurses, would qualify after 5 years. ইমিগ্রেশন নীতির এই পরিবর্তন অভিবাসীদের সুযোগ সুবিধায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। তো তারা 5 ইয়ার্স রুটটা যে জিনিসটা ছিল এটাকে তারা এক্সটেন্ড করে 10 ইয়ার্স, 15 ইয়ার্স এবং 20 ইয়ার্স অথবা 30 ইয়ার্স ক্ষেত্রেও কিন্তু এক্সটেন্ড করতে পারে। স্কিল ওয়ার্কার ভিসায় অথবা সেটেলমেন্ট ভিসায় এসেছেন তাদের উপরে কিন্তু এই জিনিসটা একটা প্রভাব ফেলবে। The recent changes are extremely difficult for some people to settle and survive in this country, particularly people who came illegally and people who stayed, who are relying on public fund and who can't speak English. It's difficult for them to settle this country. তবে অভিবাসীরা বলছেন, এমন কঠোর নীতির কারণে স্বপ্ন পূরণ থেকে বঞ্চিত হতে পারে লাখ লাখ অভিবাসী। খুবই একটা কঠিন একটা রুলস করছে, যে রুলসের কারণে বাঙালি, স্পেশালি বাঙালি কমিউনিটি অথবা এশিয়ান কমিউনিটি, তারা তো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকারের এমন কঠোর নীতি পালন করে ব্রিটেনে স্থায়ী হতে অনেকেই ঝরে যেতে পারেন। তবে চূড়ান্ত বিল পাশ হওয়ার আগে বিষয়গুলো আবারও বিবেচনা করার প্রত্যাশা অভিবাসীদের। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখনও ১৩ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা। পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাহাড়ি ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যার পানি কমে যাওয়ার পর উদ্ধারকারীরা গাছ ও বাড়ির ছাদ থেকে লোকজনকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, একাধিক মহাসড়ক চলাচলের অনুপযোগী রয়েছে এবং ৩ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী এই বন্যার কারণে এখনো পর্যন্ত প্রায় $৩৪১ মিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে। দেশে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে ভূমিকম্প।
31 ঘন্টায় 4 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। এটাকে দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। কেন হয় ভূকম্পন? ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমি কেঁপে ওঠে। পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষের হঠাৎ এই অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। পৃথিবীর মহাদেশগুলো স্থির নয়, এগুলোর নিচে থাকা অতিকায় শিলা স্তরগুলো উত্তপ্ত তরল ম্যাগমার ওপর ভাসছে। এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। প্লেটগুলো একটানা নড়াচড়া করতে থাকে। এই প্লেটগুলো একটি আরেকটির সঙ্গে ঠোকাঠুকি হয়। কখনো কখনো একটি প্লেট আরেকটির উপর উঠে যায়। এতে দুই প্লেটের মাঝে চাপ হিসেবে শক্তি সঞ্চিত হয়। যখন এই চাপ হঠাৎ মুক্ত হয় তখন বিপুল শক্তিতে বেরিয়ে আসে এবং পৃথিবীর পৃষ্ঠকে কাঁপিয়ে দেয়। এছাড়া ফল্ট লাইন বা শিলাচ্যুতিতেও ভূমিকম্প তৈরি হয়। মাটির নিচে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হয় কেন্দ্র। এই কেন্দ্র থেকে শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গ এপিসেন্টার বা উপকেন্দ্রে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এপিসেন্টার হলো মাটির উপরের সেই স্থান যা ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজা উপরে অবস্থিত। অনেক সময় বড় ধরনের ভূমিকম্পের আগে ফোরশক বা পূর্বাভাস কম্পন হয়। এগুলো অপেক্ষাকৃত ছোট ভূমিকম্প যা পরে হওয়া বড় ধরনের ভূমিকম্পের একই স্থানে ঘটে। বড় ও প্রধান ভূমিকম্পকে মূল কম্পন বা মেইন শক বলা হয়। মূল কম্পনের পর পরবর্তী কম্পন বা আফটার শক হয়। ফলে মূল কম্পনের পরে একই স্থানে ঘটে ছোট ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে ছিল। দেশের ভৌগোলিক অবস্থান 3টি টেকটনিক প্লেট, ইন্ডিয়ান প্লেট, বার্মিজ প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় এখানে ভূমিকম্প হওয়ার ঝুঁকি সবসময় রয়েছে। এছাড়া ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প হয়েছে, যা প্রমাণ করে এটি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। রাজ্যের ৫২ জেলায় এই সংঘাতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার ৫২ জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ভারতীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী অন্তত ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের আইএসপিআর বলছে ৫২ জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, ভারত সমর্থিত খারিজিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। নাইজেরিয়ার কেন্দ্রস্থলের একটি ক্যাথলিক স্কুলের হোস্টেল থেকে ২ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা, এই তথ্য জানিয়েছে পুলিশ। এ নিয়ে দেশটিতে চলতি সপ্তাহে স্কুল থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অপহরণের দ্বিতীয় ঘটনা ঘটল। নাইজার রাজ্যের পাপিরিতে সেন্ট মেরি স্কুলে সর্বশেষ এই হামলা হয়। ক্রমবর্ধমান নিরাপত্তার হুমকির মুখে রাজ্যটির কর্তৃপক্ষ আগেই সব আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া জানিয়েছে, শুক্রবার ভোরের আগে বন্দুকধারীরা ২১৫ শিক্ষার্থী এবং স্কুলটির ১২ কর্মীকে তুলে নিয়ে যায়। নাইজেরিয়ার আবারও স্কুলে হামলা এবং অপহরণের ঘটনা বেড়েছে। এর আগে সোমবার পাশের কেব্বি রাজ্যের এক আবাসিক স্কুল থেকে ২০ জনের বেশি স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়। তারা সবাই মুসলিম বলে জানা গেছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ার বোলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়। দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে বলছে, তার বিরুদ্ধে পুলিশে একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিল, যা সুপ্রিম কোর্টের অনুরোধের পর কার্যকর করা হয়েছে। ডানপন্থী এই সাবেক নেতা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড পান।
অভিযোগ ছিল তিনি 2022 সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার জন্য গণ অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। গত 100 দিনেরও বেশি সময় ধরে বোলসোনারো কঠোর গৃহবন্দী অবস্থায় ছিলেন। মহাকাশ থেকে দেখা মিলল নর্দার্ন লাইট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এর ছবি তুলেছেন নাসার স্পেস এক্স ক্রু 11 মিশনের কমান্ডার নভোচারী জেনা কার্টম্যান। ফুটেজে দেখা গেছে মনোমুগ্ধকর আলোকছটা। আরও জানাচ্ছেন আফসানা শাওন। নিজের তোলা ভিডিও ফুটেজে নিজেই মুগ্ধ জেনা কার্টম্যান। বলেন, পৃথিবী থেকে কখনো এই আলোর ঝলকানি দেখার সুযোগ হয়নি তার, আর মহাকাশ থেকে প্রায়ই দেখা যায় এই দৃশ্য। উপসাগর পেরিয়ে যাওয়ার আগে এবং সূর্যোদয়ের সময় দক্ষিণ আমেরিকার ওপর হিউস্টন, ফ্লোরিডা এবং নর্দার্ন লাইটগুলোকে এক ফ্রেমে দেখা যায়। অতীন্দ্রিয় এই আলোকছটাকে উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস এবং দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন লাইটস বলা হয়। সাধারণত মেরু অঞ্চলের খুব কাছাকাছি থাকে এই আলো, কারণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আলোর কণাগুলোকে সেই অঞ্চলের দিকে আকর্ষণ করে। সেখানে বায়ুমণ্ডলের সাথে তাদের সংঘর্ষ হয় এবং এটাই রঙের ঝলমলে পর্দা তৈরি করে। গত 11 বছরের মধ্যে নিজের কার্যকলাপ চক্রের শীর্ষে আছে সূর্য। একে বলা হয় সোলার ম্যাক্সিমাম। যখন এর চৌম্বকীয় মেরুগুলো উল্টে যায় তখন এর সৌর কার্যকলাপ তীব্র হয়। গত বছরের কাছাকাছি সময়ে শুরু হয়েছিল বর্তমান চক্রের এই পিক। এই অবস্থা কমপক্ষে এ বছরের শেষ পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের আলোকছটা আরও ঘন ঘন এবং প্রাণবন্তভাবে দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা। আফসানা শাওন, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বচোখ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।